হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। চলো আজকে স্টার্ট করি আমাদের পরবর্তী টপিক। আমি যেরকমটি তোমাদের বলেছিলাম 25 দিনে আমরা ইন্ডিয়ান পলিটিটা কমপ্লিট করার চেষ্টা করব। অলরেডি আমাদের বেশ কয়েকদিনের ক্লাস হয়ে গেল, যার মধ্যে আমরা পার্ট 1 পার্ট 2 পর্যন্ত পড়েছিলাম। তার মানে বুঝতেই পারছো পার্ট 3ও আমরা পড়ে নিয়েছি। তো আজকে আমরা পার্ট 4 অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি আমরা পড়ব। আগের দিন আমরা মৌলিক অধিকার পড়েছিলাম এবং মৌলিক অধিকার থেকে আমাদের যে প্রশ্নটা ছিল কোশ্চেন অফ দ্য ডে, সেটা হচ্ছে জাতীয় পুরস্কার প্রদান সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে লঙ্ঘন করে না, এটা ভারতের সুপ্রিম কোর্ট কত সালে রায় দিয়েছিল। তো কত সালের ডিক্লারেশন এটা চট করে একটু বলে ফেলো। অবশ্যই কমেন্ট সেকশনে এটা বলতে ভুলবে না, পরের দিন আমরা অবশ্যই এটা নিয়ে আবার ডিসকাশন করব। তাহলে সংবিধানের এর আগের দিনের যে টপিক আমাদের ছিল মৌলিক অধিকার সংক্রান্ত, সেই টপিকগুলোর উপর আরও পরপর কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে। যেমন 1 নম্বর প্রশ্ন বলছে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে। তাহলে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে আমাদের যদি পার্ট 1 থেকে আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমরা দেখব পার্ট 1-এর যে টপিক সেটা হচ্ছে ইউনিয়ন এবং তার অঞ্চল। তাহলে ভারতীয় ইউনিয়ন সম্পর্কে দেওয়া আছে পার্ট 1-এ। পার্ট 2-এর মধ্যে আমরা পড়েছি নাগরিকত্ব দেওয়া আছে, নাগরিকত্বের প্রভিশন দেওয়া আছে। পার্ট 3-তে আমরা পড়েছি মৌলিক অধিকার ডিসকাস করা হয়েছে, যেটা আগের দিন আমরা পড়লাম। আর পার্ট 4-এর মধ্যে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নির্দেশমূলক নীতি। সো এখানে রাইট আনসার বুঝতেই পারছো মৌলিক অধিকার কোন পার্টে দেওয়া আছে। সো আনসার হবে পার্ট 3 মানে অপশান সি। ইজি প্রশ্ন। চলে আসবো পরের প্রশ্নে। মৌলিক অধিকার বাতিল বা সংশোধন করার ক্ষমতা কার? কার ক্ষমতা আছে ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার তাকে বাতিল করে দেওয়ার? রাষ্ট্রপতি, নাকি সুপ্রিম কোর্ট, নাকি সংসদ, নাকি নির্বাচন কমিশন? সো আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকারের সংরক্ষক তো তোমরা জানো, সংরক্ষণ হচ্ছেন আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তো অবশ্যই তাহলে সুপ্রিম কোর্টকে প্রথমেই বাদ দিয়ে দাও। তাহলে মৌলিক অধিকার বাতিল বা সংশোধন করা, কোনো একটা মৌলিক অধিকার রয়েছে তাকে সরিয়ে দেওয়া বা নতুন একটা বিষয়কে বা কোনো একটি অধিকারকে মৌলিক অধিকারের স্টেটাস দেওয়া, এই অধিকারটা কার রয়েছে আমরা জানি। ভারতবর্ষের 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 21A আর্টিকেল যুক্ত হয়েছে, শিক্ষার অধিকার মৌলিক অধিকারের স্টেটাস পেয়েছে। আবার আমরা এটাও জানি যে আর্টিকেল 31-এ সম্পত্তির অধিকার ছিল, তাকে বাতিল করে দেওয়া হয়েছে। এই সবই কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে এবং আমাদের সংবিধান সংশোধনের ক্ষমতা ভারতের সংসদের হাতে রয়েছে। তো সিম্পলি এটা আনসার হচ্ছে ভারতের সংসদ। এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দেয় যে মৌলিক অধিকারকে সাসপেন্ড করার অথরিটি কে? তো মৌলিক অধিকারকে সাসপেন্ড করতে পারেন রাষ্ট্রপতি। 359 নম্বর ধারায় রাষ্ট্রপতির হাতে মৌলিক অধিকার সাসপেন্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে যখন দেশে জরুরি অবস্থা জারি থাকে সেই সময়। এছাড়াও তোমাদের এটাও জেনে রাখা উচিত 358 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার সংক্রান্ত যাবতীয় যে 19 নম্বর ধারার ফ্রিডমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনা আপনি সাসপেন্ড হয়ে যায় যদি দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। সো এইগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার সংক্রান্ত রেস্ট্রিকশন বা সাসপেনশন রিলেটেড বিষয়পত্র, এবং সেই সঙ্গে বাতিল হওয়া বা সংশোধন সংক্রান্ত প্রভিশনও আমি এখানে ডিসকাস করে দিলাম। চলো পরের প্রশ্নে চলে আসি। 3 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? তো আমাদের তারা একটু দেখে নিতে হবে মৌলিক অধিকারের সংক্রান্ত এই অপশনগুলো কি বলছে। অপশন এ বলছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন বি বলছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। তো আমরা যদি পরপর দেখি, ধর্মীয় স্বাধীনতার অধিকার অবশ্যই মৌলিক অধিকার, আমরা দেখব সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় সেগুলো দেওয়া আছে। আবার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এটা আমরা 29 থেকে 30 নম্বর ধারার মধ্যে পেয়ে যাব, যেটা বেসিক্যালি সংখ্যালঘু শ্রেণীর জন্য আমাদের সংবিধানে স্বীকৃতি রয়েছে। সম্পত্তির অধিকার এটা কিন্তু বর্তমানে আর মৌলিক অধিকার নেই, সম্পত্তির অধিকার 31 নম্বর ধারায় ছিল, এটা বর্তমানে কিন্তু আইনি অধিকারে রূপান্তরিত হয়েছে। আর আছে সমতার অধিকার মানে সাম্যের অধিকার, যেটাও আমরা জানি 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে দেওয়া আছে। তাহলে সিম্পলি আমরা বুঝতে পারছি এখানে আনসারটা কিন্তু অপশন সি হবে, কারণ সম্পত্তির অধিকার বর্তমানে কিন্তু আর মৌলিক অধিকার নেই, এটা আগে মৌলিক অধিকার ছিল। বর্তমানে সম্পত্তির অধিকার কোন অধিকারে রূপান্তরিত হয়েছে এরকম প্রশ্নও দিতে পারে, বা কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে মৌলিক অধিকার থেকে এটাকে আইনি অধিকারের তকমা দেওয়া হয়েছে। তো বর্তমানে এটাকে আইনি অধিকার বলা হয়। এই আইনি অধিকার সংক্রান্ত যে প্রভিশন তা সংবিধানের 300A আর্টিকেলের মধ্যে অ্যাড করা হয়েছে, আর এই পুরো ব্যাপারটা ঘটেছে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তাহলে 44তম সংবিধান সংশোধন কত সালে হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 44তম সংবিধান সংশোধন হয়েছে 1978 সালে। মোরারজি দেশাইয়ের সরকার তারা এসে এই সংশোধন করেছে, এবং এই সংশোধনে কি হয়েছে, এখানে
300 এ বলে একটি নতুন আর্টিকেল অ্যাড করা হয়েছে, বা 300 ক বলতে পারি আমরা বাংলায়। তো সেই আর্টিকেলের মধ্যেই কিন্তু এই আইনি অধিকারের তকমা দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে। চলো আমরা দেখে নিই পরের প্রশ্ন। বলছে সংবিধানের কোন ধারা অনুসারে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালতে যাওয়া যায়, অর্থাৎ আমরা সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে আবেদন করতে পারি কত নম্বর ধারা অনুযায়ী। তো আমরা দেখব আমাদের মৌলিক অধিকার যদি কোনোভাবে লঙ্ঘন হয় আমরা সুপ্রিম কোর্টেও যেতে পারি, আমরা হাইকোর্টের কাছেও যেতে পারি। সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য যে অধিকার আমাদের আর্টিকেল 32-এ দেওয়া আছে, একই রকম অধিকার হাইকোর্টে যাওয়ার অধিকার দেয় 226 নম্বর ধারায়। তার মানে আমাদের সংবিধানের দুটো আর্টিকেল রয়েছে যার থ্রু দিয়ে আমাদের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বোথের কাছেই যেতে পারি। এখানে যেহেতু প্রশ্নে সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে উল্লেখ করেনি, কিন্তু অপশনের মধ্যে দেখে বুঝতে পারছি এখানে হাইকোর্টের কথা উল্লেখ করেনি, শুধু সুপ্রিম কোর্টের কথাই জিজ্ঞেস করেছে। তো তার মানে এখানে আর্টিকেল 32 করতে হবে। অন্য আর্টিকেলগুলো কি আছে আমরা একটু দেখে নিই। 14 নম্বর আর্টিকেলে রয়েছে আইনের চোখে সমতা। 19 নম্বর ধারায় রয়েছে 6 রকমের ফ্রিডম যেখানে প্রোটেক্টেড রয়েছে। 51 নম্বর ধারা, এটা আমরা পাবো আমরা যে আজকে নির্দেশমূলক নীতি পড়বো, সেই নির্দেশমূলক নীতির মধ্যে রয়েছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের যে প্রিন্সিপালস ফলো করার কথা বলা হয়েছে নির্দেশমূলক নীতি, সেই নীতিটাকেই 51 নম্বর ধারায় দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা। চলে আসুন আমরা 5 নম্বর প্রশ্ন। যারা এই মুহূর্তে লাইভ রয়েছে আবার বলবো, বা যারা এই মুহূর্তে দেখছো এই ভিডিওটিকে, অবশ্যই এই ক্লাসটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখো। আজকের টপিকে যেমন ডিসকাশন রয়েছে, গতকালের যে গত পরশু দিনের যে ক্লাস আমরা করেছিলাম তারও কিন্তু প্রশ্ন নিয়ে এখন আলোচনা হচ্ছে। তার মানে যদি তোমাদের কারোর মৌলিক অধিকারের ক্লাস মিস করে থাকো, বা তারও আগে যেগুলো হয়েছে আমাদের নাগরিকত্ব সংক্রান্ত প্রভিশন হয়েছে, প্রস্তাবনা সংক্রান্ত প্রভিশন আমি পড়িয়েছি, সেগুলো যদি কারোর মিস করে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও। চলে আসবো 5 নম্বর প্রশ্ন। বলছে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কোন ধারায়? তাহলে ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য থাকবে না, এই কথা আমরা কোথায় দেখতে পাবো? আমরা এটা দেখতে পাবো 4টে আর্টিকেল দেখে নিই আমরা। 14 নম্বর আর্টিকেল আমি এক্ষুনি বলেছিলাম, আইনের চোখে সমতা। 15 নম্বর আর্টিকেল এখানে কি বলছে? 5টা গ্রাউন্ডে সমস্ত রকমের সামাজিক যে বৈষম্য তা দূর করা হয়েছে। 16 নম্বর ধারায় সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের কথা বলছে, আর 17 নম্বর ধারা বলছে সমস্ত রকমের অস্পৃশ্যতাকে দূরীকরণ করা। তার মানে এখানে বুঝতেই পারছো আর্টিকেল 15 হবে, কারণ এখানে 5টা যে গ্রাউন্ড বলেছিল, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। তাহলে রিলিজিয়ান মানেই ধর্ম, ধর্মের ভিত্তিতে যে মানুষের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না, এই কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংবিধানের এই 15 নম্বর আর্টিকেলের মধ্যেই বলা আছে। সো রাইট আনসার অবশ্যই এখানে অপশন বি হবে, যে 15 নম্বর ধারা ধর্মীয় ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করার কথা বলেছে। অন্যদিকে আমরা ধর্মীয় স্বাধীনতার যে অধিকার সেটা আমরা পাই 25 থেকে 28 নম্বর ধারা, যার মধ্যে 25 নম্বর ধারায় বলে যে আমরা যে কোনো ধরনের ধর্মমত আচরণ করতে পারি, বা যে কোনো ধরনের ধর্মের প্রচার করতে পারি বা প্র্যাকটিস করতে পারি। তাহলে এই হচ্ছিল আমাদের আজকের প্রথম দিকের যে প্রশ্ন 5টা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গত পরশু দিনে যে ক্লাস করেছিলে তোমরা মৌলিক অধিকার, সেই ক্লাসের উপর থেকেই প্রশ্ন ছিল। এবার আজকে আমরা যে টপিকটাই ফোকাস করব সেটা আমরা স্টার্ট করব নির্দেশমূলক নীতি। আশা করছি নির্দেশমূলক নীতি সম্পর্কে সবার ধারণা রয়েছে, কারণ কম বেশি সব পরীক্ষাতে নির্দেশমূলক নীতি থেকে প্রশ্ন থাকে, সেটা পুলিশের পরীক্ষা হোক বা রেলের পরীক্ষা, কিংবা সেটা WPSCর আন্ডারে কোনো পরীক্ষা, CGL এর বা CHS এর হতে পারে, সেগুলোতেও দিয়ে থাকে। নির্দেশমূলক নীতির বেসিক্যালি আমাদের আর্টিকেলগুলো পড়তে হবে এবং ধারণাটা আমাদের জানতে হবে নির্দেশমূলক নীতি কী বা এর কী উদ্দেশ্য রয়েছে, এই সবটাই আজকে আমরা এর পরবর্তী সময়ে আমরা জানবো। তো প্রথমে আমি নির্দেশমূলক নীতির যে সংজ্ঞা সেটা আমরা ফোকাস করব। এই সংজ্ঞাটা বোঝার জন্য আমি সবসময় বলি একটুখানি এটা ইংরেজিতে আমরা একটু যদি আইডেন্টিফাই করি তাহলে খুব ভালো হয়, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটারই বাংলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তো ওটাকে আমরা সংক্ষেপে নির্দেশমূলক নীতি বলছি। তো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এই কথাটাকে যদি আমরা ডিফাইন করি না, তাহলে আমরা পুরো এর সংজ্ঞাটা পেয়ে যাব। তো প্রথমেই ডাইরেক্টিভ। দেখো ডাইরেক্টিভ মানে কি? কেউ একটা ডাইরেকশন দিচ্ছে। তাহলে এই নির্দেশমূলক নীতি কোথায় দেওয়া আছে? আমরা একটু আগে জানলাম যে সংবিধানের পার্ট 4 এর মধ্যে নির্দেশমূলক নীতি দেওয়া আছে। তাহলে নির্দেশমূলক নীতি যদি সংবিধানে দেওয়া থাকে, তাহলে নির্দেশটা কার দেওয়া? নির্দেশটা সংবিধানের দেওয়া। তাহলে সংবিধান কিছু নির্দেশ দিচ্ছে, কাকে দিচ্ছে? যখনই কেউ নির্দেশ দেয় তাহলে কাউকে একটা উদ্দেশ্য করে দেয়। এই নির্দেশটা দেওয়া হচ্ছে এখানে গভর্নমেন্টকে, বেসিক্যালি স্টেটের ডিফাইন করা আছে আর্টিকেল 36 এর মধ্যে, এবং সেই ডেফিনেশনের মধ্যে আমরা পাবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেটস, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট লেজিসলেচার, লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন,
এবং আদার অথরিটিস, স্ট্যাচুটারি অ্যান্ড নন স্ট্যাচুটারি অথরিটিস, তো এরা সবাই হচ্ছে স্টেটের সংজ্ঞার মধ্যে ইনক্লুডেড। তাহলে এদের সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে। কি নির্দেশ দিচ্ছে? কিছু প্রিন্সিপাল ফলো করার কথা বলছে, যে প্রিন্সিপালসগুলোকে ফলো করলে আমাদের ভারতবর্ষে পলিসি মেকিং এবং দেশে বিভিন্ন সরকারি মানে ওয়েলফেয়ারমূলক বিভিন্ন কর্মসূচি সেগুলোকে বাস্তবায়িত করা সম্ভব হবে। তাহলে এই প্রিন্সিপালসগুলোকে ফলো করলে তবে আমাদের ভারতবর্ষের মানুষ সোশ্যাল এবং ইকোনমিক্যাল রাইটস বিভিন্ন রয়েছে যেগুলো এর মধ্যে দেওয়া, সেগুলো সঠিকভাবে এনজয় করবে। এখন এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে এই প্রিন্সিপালসগুলোকে বাস্তবায়িত কিভাবে করবে? দেখো, প্রত্যেক ধরনের প্রিন্সিপাল বাস্তবায়িত করার জন্য যেটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে কোনো প্রকল্প নেওয়া, যেটা প্রশাসনিক কোনো অর্ডারের মাধ্যমে বাস্তবায়িত করা, অথবা কোনো আইন প্রণয়ন করা, যে আইনের মাধ্যমে এই প্রিন্সিপালসগুলোকে বাস্তবায়িত করা যায়। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বোঝার জন্য আমরা রাজনৈতিক নেতা নেত্রীদের কথা একটুখানি যদি ভাবি তাহলে কিন্তু আরেকটু বিষয়টা সহজ হবে। তোমাদের নিশ্চয়ই এই ধারণা রয়েছে বা তোমরা দেখেওছো এটা, যে বিভিন্ন ইলেকশনের আগে, সেটা রাজ্যের কোনো বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন এইসব, বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচনের আগেও বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, এবং সেই প্রতিশ্রুতি দেওয়া বিষয়টা তারা যদি ক্ষমতায় আসার পরে, অর্থাৎ তারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইলেক্টেড হলেন এবং তারপরে সেটা আর বাস্তবায়িত করলেন না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো স্টেপ নিতে পারি না। তো এই যে কোনো স্টেপ নিতে পারছি না, এই জন্য আমরা দেখব যে আমাদের সেই ক্ষমতা দেয়া হয়নি। সেই সংবিধানের এই নির্দেশমূলক নীতি কিন্তু সেম, এগুলোও হচ্ছে সংবিধানের সেরকম কিছু প্রতিশ্রুতি যেগুলো বাস্তবায়িত করতে সংবিধান বাধ্য নয়, দেশের সরকার বাধ্য নয়। এখন ঠিক নেতামন্ত্রীরা যেরকম যতটুকু তারা করে ততটুকুই আমাদের লাভ, এখানেও তাই, নির্দেশমূলক নীতি যতটুকু আমাদের জন্য কার্যকরী হবে ততটুকুই আমাদের লাভ। তো এইভাবে আমরা নির্দেশমূলক নীতিটাকে বুঝতে পারি, যেটা বেসিক্যালি প্রতিশ্রুতি সংবিধানে দেওয়া, কারণ যেগুলোকে বাস্তবায়িত করাটা কম্পালসরি ছিল তাকে মৌলিক অধিকারের তকমা দিয়ে দেওয়া হয়েছিল। আর যেগুলো এই মুহূর্তে, মানে 1950 সালে যখন সংবিধান কার্যকরী হচ্ছে সেই মুহূর্তে যেগুলোকে বাস্তবায়িত করা সম্ভব নয়, বিকজ অফ ন্যাচুরাল রিসোর্সের কমতি হতে পারে, বা আমাদের সরকারের সেই মুহূর্তে হয়তো সেই ক্যাপাবিলিটি ছিল না যে এই ধরনের প্রিন্সিপালসগুলোকে বাস্তবায়িত করে, এবং তার জন্য এটাকে প্রিন্সিপালস আকারে রাখা হয়েছে। যখন সরকারের মনে হবে তারা ক্যাপাবল, তাদের পক্ষে এটাকে বাস্তবায়িত করা সম্ভব, তখন সরকার সেগুলোকে আইনের মাধ্যমে বাস্তবায়িত করবে। তো এটাই হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মূল ধারণা। এখন এই প্রিন্সিপাল যে আমি 18টা বললাম না, এই প্রিন্সিপালসগুলো কিন্তু বিভিন্ন পলিটিক্যাল ইডিওলজির দ্বারা ইন্সপায়ার্ড, বা আমরা বলতে পারি বিভিন্ন পলিটিক্যাল ইডিওলজির উপর বেস করেই প্রিন্সিপালসগুলোকে যুক্ত করা হয়েছে। দেখো, প্রথমেই যে প্রিন্সিপাল আছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল আমরা দেখতে পাবো প্রথম দিকে, অ্যান্ড দেন আমরা গান্ধিয়ান প্রিন্সিপালস বেশ কিছু দেখতে পাবো, আর শেষের দিকে ম্যাক্সিমামই দেখবো লিবারাল প্রিন্সিপালস। তাহলে সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা। সমাজতান্ত্রিক ধ্যান ধারণা কি করে বুঝবে? কোনো শব্দ দেখেই তুমি বুঝতে পারবে, যেমন যদি ন্যায়ের কথা বলে, যদি সাম্যতার কথা বলে, যদি যারা উইকার সেকশন তাদেরকে প্রোটেক্ট করার কথা বলে, যদি দেশের উন্নয়নের কথা বলে, ওয়েলফেয়ার নেশনের কথা বলে, তাহলে এগুলো সব হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল। আর গান্ধিয়ান প্রিন্সিপাল গান্ধীজির যে ইডিওলজি ছিল তার উপর বেস করে, অর্থাৎ অহিংসা বা কটেজ ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া, পিছিয়ে পড়া মানুষের হিতের কথা বলা, এগুলো সব হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল। পঞ্চায়েত ব্যবস্থা সরি। আর লিবারাল প্রিন্সিপাল কি? লিবারাল প্রিন্সিপাল হলো সেই ধরনের প্রিন্সিপাল যেগুলো ওয়েস্টার্ন পলিটিক্সের দ্বারা ইন্সপায়ার্ড, বা মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়েছে। সো এই হচ্ছে 3 রকমের প্রিন্সিপাল, যে শব্দগুলো আমরা দেখব সেন্টেন্সের মধ্যে বিভিন্ন আর্টিকেলে, সেই শব্দগুলোই আমাদেরকে দেখিয়ে দেবে যে এটা কোন ধরনের প্রিন্সিপাল। এই ইডিওলজিটা মাথায় রেখেই আমরা কিন্তু পড়বো ডিপিএসপির যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, এখানে এটাকে আমরা বারবার ডিপিএসপি বলবো, শর্টে আমরা ডিপিএসপি টার্মটা ইউজ করব, ঠিক আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ নির্দেশমূলক নীতিটাকেই আমরা শর্টে ডিপিএসপি বলতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসবো নেক্সট। নির্দেশমূলক নীতির বেসিক কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে, যেমন প্রথমেই বলছে যে নির্দেশমূলক নীতিগুলো কিন্তু নন জাস্টিসেবল। আমরা আগের দিনই ফান্ডামেন্টাল রাইট পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট কি? কোর্টের দ্বারা বলবৎযোগ্য। তাই ফান্ডামেন্টাল রাইটকে আমরা কি বলি? আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার বা জাস্টিসেবল রাইটস। এখানে কিন্তু ডিপিএসপি গুলো একদমই আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তাই এটাকে আমরা নন জাস্টিসেবল বলবো। এবং এই যে প্রকৃতিটা যে নন জাস্টিসেবল, সেটা আমরা 37 নম্বর ধারার মধ্যে পেয়ে যাব। 37 নম্বর ধারা শুধু যে নেচারের কথা বলেছে তা নয়, এই নির্দেশমূলক নীতির কি গুরুত্ব আছে সেটাও কিন্তু বলে দিয়েছে, যে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে নির্দেশমূলক নীতিগুলোর প্রধান উদ্দেশ্য।
নির্দেশমূলক নীতি আমাদের ভারতবর্ষে এই জন্যই রয়েছে যে ভারতবর্ষে যাতে সামাজিক এবং অর্থনৈতিক যে গণতন্ত্র তা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। কারণ এই গণতন্ত্র, এই সেক্টরের গণতন্ত্রগুলো আসলে রাইটগুলোকে, অর্থাৎ এই সেক্টরের যে রাইট রয়েছে, সামাজিক রাইটস অ্যান্ড অর্থনৈতিক যে অধিকার, সেই সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকারগুলোকে এনশিওর করে। আর তার মাধ্যমেই ভারতবর্ষে সামাজিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত লাভ করতে পারে। চলে আসবো নেক্সট পয়েন্ট। এখানে কনসেপ্টের কথা বলছে, কোথা থেকে আমরা আমাদের নির্দেশমূলক নীতির ধারণা নিয়েছি। তো আমরা জানবো যে নির্দেশমূলক নীতির যে ধারণা তা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, যদিও এটা সরাসরি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এরকম নয়। 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে প্রথম ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন নাম দিয়ে এই কিছু প্রভিশনকে ইন্ডিয়াতে ইনক্লুড করা হয় বা ভারতবর্ষে জারি করা হয়। পরবর্তীকালে এই ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন থেকে কিন্তু আজকের দিনে নির্দেশমূলক নীতি জন্ম হয়েছে। তাহলে নির্দেশমূলক নীতির সরাসরি জন্ম কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে হয়নি, এটা ভায়া হয়ে ভারতের সংবিধানে ঢুকেছে। এবং সেই কোনটা ভায়া হয়েছে? ভারত শাসন আইন 1935, যেটা 1937 সালে ভারতবর্ষে জারি করা হয়েছিল, সেই আইনের অংশ থেকেই আমাদের বর্তমান সংবিধানে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে। আর নেক্সট আমরা চলে আসবো নির্দেশমূলক নীতি কাদের জন্য প্রযোজ্য হবে। ঠিক আমরা মৌলিক অধিকার যেমন দেখেছিলাম যে সব মৌলিক অধিকার বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়, ঠিক তেমনই নির্দেশমূলক নীতির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। নির্দেশমূলক নীতি মানেই সেটা বিদেশি এবং ভারতীয় উভয়ের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ সার্বজনীনভাবে নির্দেশমূলক নীতি সবার জন্য সমানভাবে কার্যকরী হবে। ওকে, চলে আসবো নেক্সট। নির্দেশমূলক নীতি কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ঠিক যেমন আমরা মৌলিক অধিকার দেখেছিলাম যে 1948 সালে মানবাধিকার সংক্রান্ত যে সনদ ডিক্লেয়ার হয়, মানবাধিকার সংক্রান্ত যে চার্টার ডিক্লেয়ার করা হয় ইউনাইটেড নেশনসের প্ল্যাটফর্ম থেকে, সেটাই কিন্তু আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকারের পাশাপাশি নির্দেশমূলক নীতি যুক্ত করার ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার জায়গা। এবং এর সঙ্গে এটাও জেনে রাখো যে গোটা বিশ্বের মধ্যে সবথেকে ওল্ডেস্ট ডকুমেন্ট বলা হয় ম্যাগনা কার্টাকে, যেটা বেসিক্যালি ব্রিটিশ কিং প্রোভাইড করেছিল। এই ম্যাগনা কার্টা হচ্ছে ওল্ডেস্ট ডকুমেন্ট। গোটা বিশ্বে যেখানেই রাইট নিয়ে লেখালেখি হয় বা সেটা নিয়ে বক্তব্য দেওয়া হয়, সেখানে কিন্তু অবশ্যই ম্যাগনা কার্টার উচ্চারণ করা হয়, কারণ ম্যাগনা কার্টা হচ্ছে লিখিত দলিল হিসেবে সব থেকে পুরনো ডকুমেন্ট অধিকার সংক্রান্ত। চলে আসবো নেক্সট। নির্দেশমূলক নীতির বাস্তবায়ন নির্ভর করে কার ওপর। আমি একটু আগেই বলেছি যে আমাদের ভারতবর্ষে 1950 সালে সেই সময় সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেই রিসোর্স ছিল না, এবং সরকারের ইচ্ছেও সেই মুহূর্তে ছিল না যেগুলোকে বাস্তবায়িত করা হোক। এবং সেইগুলোই হচ্ছে আমাদের নির্দেশমূলক নীতিকে বাস্তবায়ন করার প্রধান হাতিয়ার। তার মানে নির্দেশমূলক নীতি বাস্তবায়ন হতে পারে কার উপর নির্ভর করে? একটা হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের সরকারের ইতিবাচক ইচ্ছে, পার্টিকুলার কোনো একটা বিষয়ের ওপর সরকারের ইতিবাচক ইচ্ছে। তাহলে এই দুটোর ওপর বেস করেই কিন্তু ভারতবর্ষের নির্দেশমূলক নীতিগুলোকে কার্যকরী করা হয়। নির্দেশমূলক নীতি বাস্তবায়ন করার পেছনে দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমাদের দেশের প্রাকৃতিক রিসোর্স থাকলে তবেই না ফ্রিতে কম্পালসারি এডুকেশন দেবে। আমাদের দেশে যদি সরকারের ইচ্ছে থাকে তবেই না আমাদের ভারতবর্ষে এই যে আমাদের দেখবো যে ইউনিফর্ম সিভিল কোডের মতো বিষয় বা পঞ্চায়েতি রাজ সিস্টেমের মতো বিষয়কে এস্টাবলিশ করা হয়েছে, কোঅপারেটিভ সোসাইটির মতো বিষয়কে, সব কিন্তু সরকারের ইচ্ছে এবং সেই সঙ্গে দেশের সম্পদ দুটোরই একটা যুগপৎ একটা প্রয়োজন হয়, এবং দুটো থাকলে তবেই গিয়ে সেই পার্টিকুলার নির্দেশমূলক নীতিটাকে বাস্তবায়ন করা হয়। চলে আসবো নেক্সট। নির্দেশমূলক নীতির সোর্স আমি একটু আগেই বলে দিয়েছি যে ভারত সরকার আইন 1935, সেটাই হচ্ছে আমাদের প্রধান সোর্স হিসেবে কাজ করেছে। নির্দেশমূলক নীতির কোন অংশে রয়েছে? সংবিধানের চতুর্থ অংশে রয়েছে, 36 থেকে 51 হচ্ছে আর্টিকেল। মৌলিক অধিকার আমরা পড়েছিলাম তৃতীয় অংশে, এটা হচ্ছে চতুর্থ অংশ। মৌলিক অধিকার পড়েছিলাম 12 থেকে 35 নম্বর ধারা, এটা তারপর থেকে 36 থেকে 51 নম্বর ধারা। আর নির্দেশমূলক নীতির মূল যে ধারা সেটা কি? সব থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল কোনটা? 38 নম্বর ধারা। কারণ 38 নম্বর ধারার মধ্যে মৌলিক আমাদের নির্দেশমূলক নীতির প্রধান কি উদ্দেশ্য, অর্থাৎ নির্দেশমূলক নীতি যে আমাদের দেশে জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সাহায্য করে, সেই বিষয়টা কিন্তু এই 38 নম্বর ধারাতে দেওয়া আছে। ঠিক এই কারণেই নির্দেশমূলক নীতির মূল যে ধারা সেটাকে ইন্ডিকেট করা হয় 38 নম্বর ধারা। ঠিক যেমনই আমরা আগের দিন পড়েছিলাম মৌলিক অধিকারের সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে 32 নম্বর ধারা, যার জন্য আম্বেদকর তাকে হার্ট অ্যান্ড সোল অব দি কনস্টিটিউশন বলেছিলেন। ঠিক তেমনই 38 নম্বর ধারাকে বলা হয় বলতে পারো যে মোস্ট ইম্পর্টেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালস। ওকে, নেক্সট চলে আসবো নির্দেশমূলক নীতির লক্ষ্য। ভারতে একটি কল্যাণমূলক জাতি গড়ে তোলা, ভারতে একটি কল্যাণমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তার মানে সবসময় মৌলিক নির্দেশমূলক নীতির উদ্দেশ্যই থাকে দেশে ওয়েলফেয়ার সংক্রান্ত যে প্রভিশনগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করা।
অ্যান্ড বর্তমানে নির্দেশমূলক নীতির মোট সংখ্যা অর্থাৎ নির্দেশমূলক নীতির মধ্যে কতগুলো নীতি রয়েছে? 18টি। আমরা একটু আগে পড়েছিলাম। মূল সংবিধানে যদিও 13টা ছিল, পরবর্তীকালে বেশ কিছু প্রিন্সিপালসকে সংবিধানের মধ্যে যুক্ত করা হয়, যার ফলে বর্তমানে এই প্রিন্সিপালের সংখ্যাটা 13 থেকে হয়েছে 18, মানে বুঝতেই পারছো প্লাস হয়েছে 5। আজ পর্যন্ত কখনো কোনো নির্দেশমূলক নীতি বাতিল করা হয়নি। গ্রানভিল অস্টিন নির্দেশমূলক নীতি সম্পর্কে এবং মৌলিক অধিকার সম্পর্কে একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন এই উভয়ই হচ্ছে সংবিধানের বিবেক। নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের বিবেক, এই কথা কে বলেছেন? জি অস্টিন বা গ্রানভিল অস্টিন। আর কে বলেছেন? বি আর আম্বেদকর কি বলছেন দেখে নিই। বি আর আম্বেদকর বলছে যে অভিনব বৈশিষ্ট্য, নির্দেশমূলক নীতিগুলো হচ্ছে ভারতের সংবিধানের একটি অভিনব বৈশিষ্ট্য। কারণ নির্দেশমূলক নীতি একদিকে যেরকম আমাদের জনগণের অধিকার, অন্যদিকে কিন্তু এগুলো রাষ্ট্রের দায়িত্বের মধ্যেও পড়ে। অর্থাৎ আমরা যদি বলি যে মৌলিক কর্তব্য হচ্ছে জনগণের পার্ট 4A-তে দেওয়া আছে, তাহলে সরকারের মৌলিক কর্তব্য কিন্তু দেওয়া আছে পার্ট 4-এর মধ্যে। আমরা মৌলিক কর্তব্য নেক্সট ক্লাসে পড়ব। তো এখানে দেওয়া আছে কবে কোন প্রভিশনটা অ্যাড হয়েছিল, আমাদের প্রিন্সিপালের সংখ্যা কিভাবে 13 থেকে 18টা হয়েছিল। তো প্রথমে 4টে প্রিন্সিপাল অ্যাড হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরবর্তীকালে আমরা দেখব যে 38 নম্বর যে ধারা তার প্রভিশন চেঞ্জ করা হয় এবং 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 45 নম্বর ধারারও পরিবর্তন করা হয়। 78 সালে 44তম সংশোধনের মাধ্যমে 38 নম্বর ধারার পরিবর্তন এবং 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে 45 নম্বর ধারার পরিবর্তন। এই দুটো চেঞ্জেস হয়। কারণ প্রথম চলে আসি এখানে 1978 সালে 44তম সংশোধনী আইন নিয়ে আসার কারণ হচ্ছে এখানে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য সেখানে দূর করার জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। কারণ সেই সময় ভারতবর্ষে সম্পত্তি অধিকারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে, এবং ভারতবর্ষে চেষ্টা করা হচ্ছে যে সমস্ত ধরনের ব্যক্তিগত সম্পত্তির যে ধারণা এটাকে তুলে দিয়ে একটা সবার জন্য সমান একটা ব্যবস্থাপনা নিয়ে আসার, এবং সেটা করতে গিয়ে সরকারকে নির্দেশমূলক নীতির এই পোর্শনে যে সমস্ত রকমের সুযোগ সুবিধা সকল মানুষকে সমানভাবে প্রোভাইড করবে, যা তাদেরকে বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ আয়োজনে হেল্প করবে, তো সেটাকেই অ্যাড করা হয়। এবং 2002 সালে যখন 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হচ্ছে, সেখানে 45 নম্বর ধারার যে প্রভিশন তাকে মডিফাই করতে হচ্ছে। কারণ মূল সংবিধানে 45 নম্বর ধারায় 14 বছরের নিচে সমস্ত শিশুকে ফ্রিতে কম্পালসারি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে যেহেতু 6 থেকে 14 বছরের শিশুদের কথা 21 আর্টিকেলে অ্যাড করে দিচ্ছে 2002 সালে, তাই আলাদা করে 6 বছর থেকে 14 বছরের কথা আর 45 নম্বর ধারায় দেওয়া হচ্ছে না। তার বদলে 45 নম্বর ধারায় কি বলা হচ্ছে, 0 থেকে 6 ইয়ার্স অর্থাৎ 6 বছরের নিচে, যেটা 14 বছরের নিচে ছিল ওটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে 6 বছরের নিচে সমস্ত রকমের শিশুকে, সকল শিশুকে কি করছে সরকার ফ্রিতে পুষ্টি দেবে এবং সেই সঙ্গে ফ্রিতে শিক্ষা দেবে। কীরকম শিক্ষা? 6 বছরের নিচে কী রকমের শিক্ষা দেওয়া হয়? প্রি প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাক প্রাথমিক যে শিক্ষা, বা আমরা বলতে পারি যে প্রি স্কুল, সেই প্রি স্কুলের যে কনসেপ্ট তা কিন্তু ইন্ডিয়াতে এস্টাবলিশ করা হবে। তার জন্যই এই আর্টিকেল 45-এর চেঞ্জেস করা হয়। নিশ্চয় তোমরা জানো যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা ICDS বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এই যে 6 বছরের নিচে যে শিশুদের শিক্ষা এবং পুষ্টি দেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু প্রোভাইড করা হয়। চলে আসবো নেক্সট ওয়ান। সংশোধিত নির্দেশমূলক নীতি রাষ্ট্রকে 6 বছর বয়স পর্যন্ত সকল রকম শিশুদের যে পুষ্টিদান এবং তাদের যে শিক্ষাদান সেটা কিন্তু প্রোভাইড করার কথা বলেছে। আর আরেকটা এখানে প্রভিশন দেওয়া আছে 18তম নির্দেশমূলক নীতি, যেটা 97তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছিল, যার ফলে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন সেটার কথা এখানে বলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রিন্সিপালসের প্রভিশন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখা উচিত তোমাদের, সেটা হচ্ছে আমাদের ডিপিএসপির যে প্রভিশন সেটা তো আমাদের পার্ট 4-এর মধ্যে রয়েছে, কিন্তু এই পার্ট 4-এর বাইরেও কিন্তু নির্দেশমূলক নীতি রয়েছে। পার্ট 4-এর বাইরে নির্দেশমূলক নীতি কোথায় আছে? আমাদের সংবিধানের 3টে আর্টিকেলের মধ্যে আছে, 335, 350-এর এ আর 351। তাহলে 335, 350-এর এ আর 351 এই 3টে আর্টিকেলের মধ্যে আমরা কি পাবো? এই 3টে আর্টিকেলের মধ্যে আমরা পাবো যে আমাদের সংবিধানের যে নির্দেশমূলক নীতি, সেই নির্দেশমূলক নীতি দেওয়া আছে, যা কিনা পার্ট 3 নয়, মানে পার্ট 4 নয়, পার্ট 4-এর বাইরে। আরেকবার এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে 335 আর্টিকেল, একটা হচ্ছে 350A, আর একটা হচ্ছে 351। এই 3টে আর্টিকেল আমরা কি পাবো? নির্দেশমূলক নীতিরই কথা বলা হচ্ছে, কিন্তু যেটা পার্ট 4-এ নয়। তো এরকম কোশ্চেন দিতেই পারে যে পার্ট 4-এর বাইরে কোথায় আর নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। 3টে প্রভিশন কি আছে একটুখানি বলে নিই।
335 নম্বর ধারা বলছে যে রাষ্ট্র বা স্টেট, যেটা ডেফিনেশন আমরা আর্টিকেল 36-এ পাই, সেই স্টেটের দায়িত্ব হচ্ছে, সেই স্টেটের কর্তব্য হচ্ছে সমস্ত ধরনের যারা ব্যাকওয়ার্ড ক্লাস পিপল তাদের স্বার্থ রক্ষা করা সরকারি চাকরির ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে। আর 350-এর এ কি বলছে? 350-এর এ বলছে প্রাইমারি শিক্ষা সবসময় মাতৃভাষায় প্রোভাইড করতে হবে, অর্থাৎ প্রাইমারি শিক্ষা যাতে মাতৃভাষাতে পরিচালিত হয় সেই বিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রকে। আর 351 বলছে হিন্দি ভাষার প্রসার ঘটানোর জন্য, তো এটাও আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতি। তো এই তিনটে আর্টিকেল যা পার্ট 4-এ নেই, পার্ট 4-এর বাইরে কিন্তু নির্দেশমূলক নীতির কথা বলে। তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের 18টা প্রিন্সিপালস এবং তার সঙ্গে এই তিনটে আমাদের অন্যান্য সাংবিধানিক প্রভিশন যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালসের ডিসকাশন করছে। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আর্টিকেলগুলো যেগুলো রয়েছে 36 থেকে 51 নম্বর ধারায়, সবগুলো যে খুব ইম্পর্টেন্ট এরকম নয়, যেগুলো এক্সামের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা ফোকাস করব। তোমরাও দেখে থাকবে বিভিন্ন এক্সামে বিভিন্ন কোশ্চেন দেয়, সেই কোশ্চেন দেখেই আমরা এই আইডিয়া করতে পারি যে কোন এক্সামের জন্য কোন আর্টিকেলগুলো বেশি ইম্পর্টেন্ট বা বেশি বেশি কোন আর্টিকেলগুলো দিয়ে কোশ্চেন দিচ্ছে। তো সেই ভাবেই কিন্তু আমি এখানে একটা শর্ট লিস্ট করে দিয়েছি। এই আর্টিকেলগুলো ভালো করে পড়লে মোটামুটি এক্সামে কোশ্চেন এখান থেকেই ম্যাক্সিমাম দিয়ে থাকে, তবে এর বাইরে দেবে না তার আমি গ্যারান্টি দিচ্ছি না, কখনোই এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের সংবিধানটাই হচ্ছে আমাদের সিলেবাস। তোমরা যে এক্সামগুলো দাও সেটা WBPSCর আন্ডারে কোনো পরীক্ষা হোক, WBCS হোক, প্রিলিমস হোক, মেন্স হোক, বা আমাদের ফার্দার 2025 সাল থেকে যে নিউ প্যাটার্ন স্টার্ট হবে তাতেই হোক, সবটাই কিন্তু ভারতের সংবিধান। ফলে কোনটা কোন ধারা থেকে দেবে আর কোন ধারা থেকে দেবে না তা বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে একটা আইডিয়া করতে পারি, হ্যাঁ এখান থেকে বেশি বেশি কোশ্চেন দিচ্ছে, তো হ্যাঁ এটা যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আসার সম্ভাবনা, তো সেই সম্ভাবনার কথাই কিন্তু আমি বলছি। তাহলে 36 থেকে 11 নম্বর ধারার মধ্যে প্রথম যে আর্টিকেলটা আমরা ফোকাস করব সেটা আমি অলরেডি বলে দিয়েছি, 36 আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে কি আছে? এই আর্টিকেলের মধ্যে দুটো প্রভিশন দেওয়া আছে। নাম্বার 1, এই নির্দেশমূলক নীতির সংজ্ঞা দেওয়া আছে, আর নাম্বার 2, স্টেটের সংজ্ঞা দেওয়া আছে। এবার তোমরা বলবে স্যার আগের দিন তো আপনি স্টেটের সংজ্ঞা বললেন, আর্টিকেল 12-এ আছে, তাহলে আবার কেন এখানে স্টেটের সংজ্ঞা? আর্টিকেল 12-এর যে ডেফিনেশন অফ স্টেট, আর্টিকেল 36-এর যে ডেফিনেশন অফ স্টেট, দুটো কিন্তু ডিফারেন্ট পুরোপুরি। 12-এর মধ্যে যে ডেফিনেশন অফ স্টেট রয়েছে তার মধ্যে কিন্তু জুডিশিয়ারি ইনক্লুডেড নয়, যে জুডিশিয়ারিকে এই ডেফিনেশনে জুডিশিয়ারিকে বাইরে রাখা হয়েছে। অন্যদিকে 36-এর মধ্যে স্টেটের যে ডেফিনেশন সেখানে জুডিশিয়ারিকে রাখা হয়েছে ইনক্লুডেড। তাহলে প্রধান ডিফারেন্স হচ্ছে এটাই, বাকি যা ছিল ওখানেও পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এখানেও পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল 12-এর মধ্যেও স্টেট লেজিসলেচার, এখানেও স্টেট লেজিসলেচার, ওখানেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। শুধু ডিফারেন্ট এটাই যে আর্টিকেল 12-এর ডেফিনেশনে জুডিশিয়ারি ইনক্লুডেড ছিল না স্টেটের ডেফিনেশনে, কিন্তু আর্টিকেল 36-এর যে ডেফিনেশন তার মধ্যে কিন্তু জুডিশিয়ারিকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আর কি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে? 36-এর মধ্যে ডেফিনেশন অফ স্টেট আছে, আর সেই সঙ্গে ডেফিনেশন অফ ডিপিএসপি মানে নির্দেশমূলক নীতির সংজ্ঞাও দেওয়া আছে। নেক্সট চলে আসবো আমরা আর্টিকেল 37। এটার কথা আমি একটু আগেই বলেছি, নোটসে লেখাও আছে, দেখবে যে ইম্পর্টেন্স, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স। নেচার তো আমি বলেই দিয়েছিলাম, অবলযোগ্য অর্থাৎ কোর্টের দ্বারা বলবৎযোগ্য নয় এরকম। আর সেই সঙ্গে এর ইম্পর্টেন্স দেওয়া আছে যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল যে ডেমোক্রেসি তাকে এনশিওর করবে। আর নেক্সট আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ আর্টিকেল 38। এটা আমি অলরেডি বলেছি, ওয়েলফেয়ার নেশন এস্টাবলিশ করা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, তো সেটা এখানে মেনশন করা আছে, সেটাকে গুরুত্বপূর্ণ আর্টিকেল বলে ইন্ডিকেট করা আছে। অ্যান্ড 39-এর মধ্যে ইম্পর্টেন্ট অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু এবং তরুণদের রক্ষা করার কথা 39-এর F আর্টিকেলে দেওয়া আছে। লিগাল এইড খুব গুরুত্বপূর্ণ, বারবার এক্সামে দেয়। সো বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া এবং ন্যায় প্রতিষ্ঠা করা বা ন্যায় প্রদান করা, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রভিশন ডিপিএসপির মধ্যে, এবং এর ওপর বেস করেই কিন্তু লোক আদালতের মতো বিষয়গুলোকে এস্টাবলিশ করা হয়েছে। লোক আদালত যে আমরা এখন দেখতে পাই, লোক আদালত কিন্তু বেসড অন দিস, বা ন্যায় পঞ্চায়েত, দিস ইজ অলসো ন্যায় পঞ্চায়েত। তো ন্যায় পঞ্চায়েত, লোক আদালত, এগুলো সব কিন্তু এই 39-এর এই আর্টিকেলের মাধ্যমেই আমরা পাই। কাজ এবং শিক্ষা এবং জনসহায়তা, কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং
সরকারি সাহায্য পাওয়ার যে অধিকার 41 নম্বর ধারা খুব ইম্পর্টেন্ট। আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময় সরকার জনহিতকর বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করে, বিভিন্ন ভাতা প্রোভাইড করে। আমরা দেখেছি যে বার্ধক্য ভাতা দেওয়া হয়, আমাদের বিধবা ভাতা দেওয়া হয়, বেকার ভাতা দেওয়া হয়, প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হয়। তাহলে এই সমস্ত রকমের ভাতা কিন্তু এই 41 নম্বর ধারার উপর বেস করেই দেওয়া হয়। 42 নম্বর ধারায় মাতৃত্বকালীন ছুটির কথা বলেছে, যেটা একটা গুরুত্বপূর্ণ প্রভিশন। শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা 43-এর 1 নম্বর ক্লজে দেওয়া আছে। শিল্প ব্যবস্থাপনা অর্থাৎ শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ করার যে সুযোগ তা 43-এর ক বা আর্টিকেল 43 এ আর্টিকেলের এ প্রভিশনের মধ্যে দেওয়া আছে। অভিন্ন দেওয়ানি বিধি গুরুত্বপূর্ণ আরেকটি, রিসেন্টলি তোমরা জানো যে গোয়াতে তো আমাদের ছিলই, সেই সঙ্গে উত্তরাখণ্ডে কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি জারি করা হয়েছে। তো এটা বিভিন্ন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার চাইলে আমাদের গোটা ভারতবর্ষে বা কোনো রাজ্যের মধ্যে এই দেওয়ানি বিধি, অভিন্ন দেওয়ানি বিধির ব্যবস্থা চালু করতে পারে। এই দেওয়ানি বিধি চালু করার যে প্রভিশন সেটা 44 নম্বর ধারা দেওয়া আছে। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়ে আবার উদ্যোগ নিচ্ছে। তো অবভিয়াসলি এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। জনগণের পুষ্টি এবং স্বাস্থ্য বৃদ্ধি করা, এটা গান্ধীয়ান প্রিন্সিপালের উপর বেস করে 47-এর 1 নম্বর ক্লজে দেওয়া আছে। বন এবং বন্যজীবন রক্ষা করা অর্থাৎ প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফস, এটা 48-এর ক আর্টিকেল খুব ইম্পর্টেন্ট, এটা দিয়েও কোশ্চেন দেয়। কারণ প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড ফরেস্ট এবং বন্য প্রাণী, এগুলোকে কিন্তু আমাদের বন্য প্রাণীর মধ্যে সবাই পড়ে, সেটা কোনো পশু পাখি পড়তে পারে এবং সেই সঙ্গে আমাদের গাছপালা সবই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। আর কি আছে, প্রশাসন থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রভিশন। এটাকে আমাদের বেসিক স্ট্রাকচার বলেও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট করেছে। সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার বলে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়, এখানে বলা হয় যে আমাদের বিচার বিভাগকে সবসময় শাসন বিভাগ থেকে সেপারেট করে কাজ করাতে হবে। লাস্ট ওয়ান দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা, এটা হচ্ছে 51 নম্বর ধারায় দেওয়া আছে। আমাদের ভারতবর্ষে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা হয়, অর্থাৎ ভারতবর্ষের যে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতি কিন্তু পুরোপুরি এই আর্টিকেল 51-এর যে প্রভিশন রয়েছে তার উপর বেস করেই তৈরি হয়। এই জন্য কখনো ভারতবর্ষকে কোনো কান্ট্রির উপর অ্যাটাক করতে দেখবে না, বরং ভারতবর্ষ যেটা করে সেটা হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য যে অ্যাটাক করা, অর্থাৎ বলতে পারি আমরা প্রতি আক্রমণ, সেই প্রতি আক্রমণ ভারতবর্ষ করে থাকে, কখনোই আক্রমণ করে না। এবং এইভাবেই কিন্তু ভারতবর্ষ প্রায় 70-75+ বছর ধরে আমাদের ভারতবর্ষের ফরেন পলিসিকে এই আর্টিকেল 51-এর যে প্রভিশন তাকে মাথায় রেখেই কিন্তু পরিচালিত করা হচ্ছে। তো এই হয়ে গেল আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো, নির্দেশমূলক নীতি। তো আবার বলবো, নির্দেশমূলক নীতি পুরোটা খুব ভালো করে পড়ো থরলি, ঠিক যেগুলো আমি বোঝালাম, এবং সেই সঙ্গে আর্টিকেলসগুলো আরও ডিটেলসে তোমাদের কাছে কোনো বইপত্র থাকতে পারে সেটা দেখতে পারো। এই নোটসটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো। এর আগের ক্লাসের নোটসও দেখবে, ওখানে দেওয়া আছে, বা তোমরা লাইভ ক্লাস থাকলে আমি তো সবসময় বলি যে নোট ডাউন করে নাও, ক্লাসটা চালিয়ে নিয়ে বা পজ করে করে নোট ডাউন করো। ওটা কি হয়, যখন আমরা নোট ডাউন করছি তখন কিন্তু আমাদের পড়াটা অনেকটা হয়েও যাচ্ছে, তো সেটা একটা খুব হেল্পফুল। এক্ষেত্রে কি হয়, তোমার ভিডিওটাও দেখা হয়, কোথাও কোনো ডাউট হলে সেটাও তোমরা লাইভ ক্লাসে যেমন জেনে নিতে পারছো, সেই সঙ্গে ইনফরমেশনগুলো লিখে নিতে পারছো। কারণ অনেক কিছু ইনফরমেশন থাকে যেটা হয়তো আমার পিপিটির মধ্যে নেই, বা কোনো স্টুডেন্ট কোনো কোশ্চেন করলো এবং তার উত্তর দিলাম, তো সেটা আমার পিপিটির মধ্যে থাকে না। তো সেক্ষেত্রে তোমরা সেই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু খাতার মধ্যে নিয়ে নিতে পারো, এবং আশা করছি তোমরা সবাই সেরকম কিছু একটা করেছো, কোনো একটা খাতা ফলো করছো। তাহলে আবার আমরা একটু দেখে নেবো আজকে আমরা কী কী জানলাম বা কী কী মনে রাখা উচিত। নাম্বার 1, নির্দেশমূলক নীতির সাংবিধানিক প্রভিশন আমাদের মনে রাখা উচিত। পার্ট 4-এর মধ্যে দেওয়া আছে এবং তার টোটাল যে আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল 36 থেকে 51। এরপরে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের টোটাল মৌলিক কর্তব্যের নির্দেশমূলক নীতির সংখ্যা কতগুলো, 18টা। আমি বুঝিয়েছিলাম যে মৌলিক কর্তব্যের সঙ্গে নির্দেশমূলক নীতির কি কানেকশন, বা মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির কি কানেকশন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি যদি মনে না থাকে। মৌলিক অধিকার যদি আমরা দেখি, তাহলে মৌলিক অধিকার এখানে আমি লিখলাম যেটা আমরা আগের দিন পড়েছি, আর নির্দেশমূলক নীতি যেটা এক্ষুনি আমরা পড়লাম সেটা আমি লিখলাম। তোমরাও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বা পরের দিনও বাড়িতে পড়ে নিয়ে পরের দিনও আমাকে জিজ্ঞেস করতে পারো। নির্দেশমূলক নীতির পরে আমরা দেখব যে মৌলিক কর্তব্য। তিনটের মধ্যে অমিল তো রয়েছে, তিনটে আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা জিনিস।
তাহলে মৌলিক অধিকার কি করছে? আমাদের রাজনৈতিক অধিকারগুলোকে এনশিওর করছে, দেশের মানুষের রাজনৈতিক অধিকারগুলোকে এনশিওর করছে। আর রাজনৈতিক অধিকার কি করে? রাজনৈতিক অধিকার মেনলি রাজনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে। রাজনৈতিক অধিকার রাজনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে। চলে আসবো নেক্সট, নির্দেশমূলক নীতি। এ বেসিক্যালি সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার এই দু রকমের অধিকার এনশিওর করে। তাহলে এই দু রকমের অধিকার এনশিওর করা মানে এই দু রকমের সেক্টরে কি করা? গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, তার সামাজিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্র। আর মৌলিক কর্তব্য কি করছে? মৌলিক কর্তব্য জনগণ পালন করছে। কার জন্য? জনগণ পালন করছে রাষ্ট্রের জন্য, যাতে আমাদের ভারতবর্ষের রাষ্ট্র পরিচালনায় যে দায়িত্বগুলো সরকার পালন করছে সেটা আমরা ভালোভাবে এনজয় করতে পারি, এবং আমাদেরও যে কিছু কর্তব্য রয়েছে, কিছু দায়িত্ব রয়েছে রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, সেটা এর মাধ্যমে ইন্ডিকেটেড হয়। নির্দেশমূলক নীতি যেমন একদিকেই সামাজিক এবং অর্থনৈতিক অধিকারকে এনশিওর করে, অন্যদিকে নির্দেশমূলক নীতিকে বলা হয় সরকারের, সাধারণভাবে আমরা সরকারই বলবো, কিন্তু স্টেট বলতে কি বলে আমরা অলরেডি জেনে নিয়েছি, সরকারের দায়িত্ব। কার প্রতি সরকার এই দায়িত্ব পালন করছে? জনগণের প্রতি। তাহলে অ্যাকচুয়ালি সরকার বা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি, আর জনগণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র বা সরকারের প্রতি। তার মানে একে অন্যের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটাকে যদি সঠিকভাবে পালন করে, তবে ইন্ডিয়াতে কি হবে? একটা ওয়েলফেয়ার নেশন তৈরি হবে বা জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। একইভাবে আমরা যদি দেখি এই রাজনৈতিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, মানে সামাজিক এবং অর্থনৈতিক অধিকার, এগুলো সবাই মিলে কি করছে? ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। তার মানে আমরা যদি দুটোকে মিলিয়ে দিই, যে ভারতবর্ষে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি আর মৌলিক কর্তব্য, এই তিনটে মিলে কি করছে? তিনটে মিলে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার তৈরি করছে এবং একটি ওয়েলফেয়ার নেশন তৈরির পথে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো এই হচ্ছে টোটাল এই তিন ধরনের বিষয়ের কিন্তু কম্প্যারিজন। আশা করছি সবাই বুঝতে পারলে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। চলে আসি আমরা নেক্সট পোর্শনে। আজকের যে টপিক আমরা পড়লাম নির্দেশমূলক নীতি, তার প্রশ্নগুলো আমরা দেখে নেব। কুইজ কোশ্চেন অন টুডেজ ক্লাস। ফার্স্ট প্রশ্ন, ডিপিএসপি। ডিপিএসপি মানে তোমরা জানো নির্দেশমূলক নীতি, আমি আগেই বলে দিয়েছিলাম। ডিপিএসপি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর মধ্যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার কথা কোথায় উল্লেখ করা হয়েছে? আমরা একটু আগে ডিসকাস করছিলাম, সেখানে বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা বলেছিলাম, যে একটি ধারা রয়েছে, যে ধারাটাকে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মডিফাইও করা হয় বিকজ অফ আর্টিকেল 21A, যেখানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার তকমা দেওয়া হয়েছে। তাই এখানে কিন্তু প্রভিশন চেঞ্জ করা হচ্ছে, এবং চেঞ্জ করে নতুন একটি প্রভিশন অ্যাড করা হচ্ছে, যেখানে 6 বছরের নিচে বাচ্চাদেরকে ফ্রিতে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। এবং সেই আর্টিকেলটি আর কোনো আর্টিকেল নয়, 45 নম্বর ধারা। এই 45 নম্বর ধারারই কিন্তু পরিবর্তন বা সংশোধন হয়েছিল 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, নেক্সট আমরা চলে আসবো পরের আর্টিকেলগুলো। তোমাদের হোমওয়ার্ক কি আছে নিজেরা খাতার মধ্যে নোট ডাউন করবে, আমি সবটাই তো ডিসকাস করিয়ে দিয়েছি, দেখবে তার মধ্যে থেকেই আনসার পেয়ে যাবে। ডিপিএসপি অনুযায়ী কৃষির আধুনিকীকরণ কোন ধারার অন্তর্ভুক্ত? কৃষিতে আধুনিকীকরণ নিয়ে আসতে হবে, মডার্নাইজেশন বা সাইন্টিফিক টেম্পারগুলোকে ইউজ করতে হবে। সো এটা কোন আর্টিকেল? 39 আছে, 40 আছে, 48 আছে আর 50 আছে। কত নম্বর ধারায় দেওয়া আছে? 40 নম্বর ধারা তো খুব পপুলার ধারা, আমরা জানি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেওয়া আছে। আর 50 নম্বর ধারা হচ্ছে আমাদের জুডিশিয়ারিকে সেপারেট করা ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন। সো এখানে আর্টিকেল 48 হচ্ছে সেই ধারা যার মধ্যে কৃষিতে আধুনিকীকরণের বিষয়ে বলা হয়েছে। ওকে, এটা একটি লিবারাল প্রিন্সিপাল হিসেবে ইন্ডিকেটেড হয় এই কৃষির আধুনিকীকরণের বিষয়টি। একইভাবে পশুপালনের ক্ষেত্রেও আধুনিক যে পদ্ধতি সেগুলোকে ফলো করার কথা বলা হয়েছে। কৃষিতে আধুনিকীকরণের মধ্যে এটাও পড়ে যে এই যে হাইব্রিড বিভিন্ন শস্য যেগুলো তৈরি করা হয়, বা আমরা দেখব যে বিভিন্ন বীজ রোপণ করে যে আগে শস্য উৎপাদন সেটা না করে এখন কি করছে, চারা গাছ রোপণ করে শস্য উৎপাদন, এই ধরনের বিষয়গুলোকে ইউজ করার কথা বলা হচ্ছে।
চলে আসবো 3 নম্বর প্রশ্ন। বলছে রাষ্ট্র পরিচালনা নীতিমালা বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোথা থেকে গ্রহণ করা হয়েছে, কোন দেশ থেকে? এখানে দেশের নাম দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ব্রিটেন এবং কানাডা। তো আমরা যদি পরপর একটু দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র আগের দিনই পড়েছিলাম, মৌলিক অধিকার নেওয়া হয়েছে এখান থেকে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে। আর মৌলিক অধিকার লঙ্ঘন হলে আমরা কি করতে পারি? রিটের জন্য আবেদন করতে পারি। এই রিটের যে ধারণা তা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। অর্থাৎ মৌলিক অধিকার যে আজকে আমরা জাস্টিসেবল বলে উল্লেখ করি, আদালত কর্তৃক বলবৎযোগ্য বলে উল্লেখ করি, তা কিন্তু এখান থেকে নেওয়া, রিটের ধারণা নেওয়া হয়েছে। আর কানাডা থেকে কি নেওয়া হয়েছে? ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সম্পর্কের যে ধারণা সেটা কানাডা থেকে নেওয়া হয়েছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক। এটাগুলো কিন্তু সব তোমাদের করানো হয়েছে, আশা করছি তোমরা সেই ক্লাস করেছো, না করলে অবশ্যই দেখে নিও। একদম প্রথম থেকে বেসিক কনসেপ্ট, তারপরে সোর্সেস যখন করিয়েছি, সেই সোর্সেসের মধ্যে ভেরিয়াস ব্রিটিশ পিরিয়ডের অ্যাক্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই যে বিভিন্ন দেশ থেকে কোথা থেকে কী কী নিয়েছে সেই বিষয়গুলো আমি পড়িয়ে দিয়েছি। রাইট আনসার হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে আমরা নির্দেশমূলক নীতির কনসেপ্ট নিয়েছি। প্রথমত এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মধ্যে ঢুকেছে, আর তারপরে সেখান থেকে ভারতবর্ষের সংবিধানে ঢুকেছে। এখানে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন নাম দিয়ে অ্যাড করা ছিল, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য ব্রিটিশ সরকারকে কিছু ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল 1935-এর অ্যাক্টের মধ্যে, সেটাই পরবর্তীকালে আমাদের সংবিধানে নির্দেশমূলক নীতি হিসেবে ইন্ডিকেটেড হচ্ছে। চলে আসবো 4 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি রাষ্ট্র পরিচালনা নীতিমালার অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নীতি যেগুলো নির্দেশমূলক নীতি তার মধ্যেকার বিষয় নয়। সমবায় গঠনের প্রচার, শ্রমিক এবং শিশুদের শোষণের নিষিদ্ধকরণ, জাতীয় সংহতি বজায় রাখা, আর আন্তর্জাতিক শান্তি প্রচার। তো প্রথমত সমবায় গঠনের যে প্রভিশন সেটা আমরা দেখব যে আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে 43B আর্টিকেলের মধ্যে। শিশুদের শোষণের বিরুদ্ধে অধিকার শোষণ নিষিদ্ধ করা এবং সেই সঙ্গে শিশুদেরকে সংরক্ষণ করা, রক্ষা করা, এটা আমরা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মধ্যেই পাবো, আর্টিকেল 39F এর মধ্যে। আর জাতীয় সংহতি এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে রয়েছে, ডিপিএসপিতে নেই। অন্যদিকে আন্তর্জাতিক শান্তি প্রচার করা এটাও 51 নম্বর ধারার মধ্যে দেওয়া আছে। তার মানে দেখতে পাচ্ছি এই তিনটে হচ্ছে নির্দেশমূলক নীতি, একটা নয় অন্তর্ভুক্ত, দ্যাট ইজ ফান্ডামেন্টাল ডিউটি। সো অপশন রাইট ইজ সি, অপশন সি। ওকে, সরি। চলো নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্ন। চলো দেখে নাও। বলছে সংবিধানে কোন সংশোধন দ্বারা ডিপিএসপিতে পরিবেশ সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে? পরিবেশ অর্থাৎ প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ বলতে পারো, বা এনভায়রনমেন্ট, এটাকে প্রোটেক্ট করার জন্য প্রভিশন কোন প্রভিশনে অ্যাড করা হয়েছে? তো বেসিক্যালি যখন 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, যার মধ্যে কিন্তু আর্টিকেল 48A এবং তার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ সেটার কথা বলা হয়েছে। সো রাইট আনসার অপশন এ। বাকি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আর্টিকেল 39-এর চেঞ্জেস হয়েছে, আর এখানে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোনো রকম ডিপিএসপি সংক্রান্ত চেঞ্জেস হয়নি, 61-এও ডিপিএসপি সংক্রান্ত চেঞ্জেস হয়নি। এটাও তোমাদের হোমওয়ার্ক, বলবে যে এই দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি আছে। ওকে, কমেন্ট সেকশনে বলো যে এই দুটো অ্যামেন্ডমেন্টে কি আছে। 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে কত সালে? 1985-এ, আর 61তম হয়েছে 1989-এ। দুটোই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু কোশ্চেন থাকে। তো এই হচ্ছে আজকে 5টা প্রশ্ন, এবং সেই সঙ্গে আজকের কোশ্চেন অফ দ্য ডে, রাষ্ট্র পরিচালনা নীতিমালা বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মূল লক্ষ্য কি, প্রধান লক্ষ্য কি? মৌলিক অধিকার সুরক্ষা, নাকি সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নাকি একটি ধর্মনিরপেক্ষতা রক্ষা করা, নাকি আইন এবং শৃঙ্খলা বজায় রাখা? তো এই চারটের মধ্যে কোন অপশনটি মনে হচ্ছে এটা সঠিক? এটাই কোশ্চেন অফ দ্য ডে। অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে, এবং পরের দিন আবার আমরা এটা নিয়ে ডিসকাশন করব, এটার উত্তর সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি যে আমাদের কিন্তু অফলাইন ব্যাচ জানুয়ারি মাস থেকে স্টার্ট হচ্ছে, আজকে ডিসেম্বরের লাস্ট মানডে, এবং নেক্সট উইকে কিন্তু আমরা নতুন অনেকগুলো ব্যাচ পাচ্ছি, যার মধ্যে অফলাইন প্রথম যে ব্যাচ দেখতেই পাচ্ছ, টার্গেট রেলওয়ের যে এক্সাম, অর্থাৎ এনটিপিসি গ্রুপ ডি, যে দেখেছো নিশ্চয়ই প্রায় 32,000-এর বেশি পোস্ট সেখানে রয়েছে, সেই রিক্রুটমেন্টের যে পড়াশুনো, সেই পড়াশুনো কিন্তু অফলাইনে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে। তো যারা এখনও অবধি অ্যাডমিশন নাওনি নিয়ে নাও, বেলঘড়িয়াতে আমাদের অফলাইন সেন্টার রয়েছে। এখানে কিছু ফিচার্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যেরকম থাকবে, অর্থাৎ অফলাইনে যেরকম সামনাসামনি ডিসকাস করার সুযোগ, টিচারকে ডাউট ক্লিয়ার করা হোক বা
বিভিন্ন বিষয়ে জানা হোক। ম্যাথ জিআর ক্ষেত্রে খুব সমস্যা হয় অনলাইনে, তো সেটা কিন্তু অফলাইনে অনেক সুবিধাজনক। তো সেই জন্য অবশ্যই অফলাইন প্রিপারেশনটাই স্টুডেন্টদেরকে বেটার করে দ্রুত সাকসেস পেতে। টপিক ওয়াইজ স্টাডি অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে প্রত্যেকটা, যেরকম টপিক থাকবে ক্লাস ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ সেরকম স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে। এবং বেসিক্যালি ক্লাসের যে টাইমিং সেটাও দেওয়া আছে, দেখো স্যাটারডে সানডে করে ক্লাস থাকবে। এবং কোর্স ডিউরেশন কিন্তু 4 মাস, মানে বিশাল যে 10 বছর ধরে ওয়েট করতে হবে 5 বছর ধরে ওয়েট করতে হবে এরকম নয়, 4 মাসের মধ্যেই কিন্তু এই কোর্স কমপ্লিট। অর্থাৎ রেলের পরীক্ষার প্রিপারেশন 4 মাসের মধ্যেই অফলাইনের মাধ্যমে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ, 9635560560। তো এই নাম্বারে কল করে তোমরা তোমাদের কোয়ারিজ করতে পারো। আরও যদি ডিটেলস জানতে হয় এখানে কিন্তু কোর্স ফিজটাও দেওয়া আছে, আশা করছি দেখতে পাচ্ছ। সো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তোমরা দ্রুত এই ব্যাচে জয়েন করো, কারণ জানুয়ারি থেকে একবার ক্লাস স্টার্ট হয়ে গেলে আবার মাঝখান থেকে জয়েন করলে জানো কীরকম সমস্যা হয়। এবং তোমাদেরকে বলবো, যারা নতুন বছরে নতুন সংকল্প করে প্রিপারেশন নিতে চাইছো সরকারি চাকরি পরীক্ষার জন্য, একদম পারফেক্ট প্লেস এটা তোমাদের জন্য। চলে আসবো নেক্সট আরেকটি ব্যাচ, যেটা এখনও অবধি খুব বেশি আমি দেখতে পাইনি কোনো জায়গায় করাচ্ছে। তো এটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ, WBCS এর ডেসক্রিপটিভ ব্যাচ। এটা কিন্তু 2025কে টার্গেট করে, এরকম কখনোই ভেবো না যে 6 মাসের মধ্যে 5 মাসের মধ্যে আমরা ডেসক্রিপটিভ করে ফেলবো। ম্যাথ আর মানে শুধুমাত্র আমরা ইংরাজি এবং বাংলার ডেসক্রিপটিভ এখন WBCS এ রয়েছে কম্পালসারি, এবং যদি অপশনাল থাকে সেটাই ডেসক্রিপটিভ। বাকি কিছু ডেসক্রিপটিভ নেই, ওইটুকু করতে গিয়ে ছেলে মেয়ে সব হিমশিম খেয়ে যায়। ফলে এখানে টোটাল সাবজেক্ট যখন ডেসক্রিপটিভ থাকবে সেটা কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে, নতুন যারা পড়াশোনা করছে তাদের পক্ষে বেশ সমস্যার। তো আমি বলবো এখন থেকে সেই প্রিপারেশন নাও, যাতে তোমরা WBCS এর ডেসক্রিপটিভ ব্যাচের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। এটাও কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, দ্রুত জয়েন করো। এখানেও কিন্তু শুধু ডেসক্রিপটিভ নয়, প্রথমে প্রিলিমস এবং তারপরে মেন্সের জন্য ডেসক্রিপটিভ প্রিপারেশন, এবং তারপরেই মক ইন্টারভিউর যে প্রিপারেশন সবটাই দেওয়া হবে। এবং খুব তাড়াতাড়ি চোখ রাখো, আমাদের কিন্তু আরও আরেকটি নতুন ব্যাচ দেখতে পাচ্ছ, লক্ষ্য ব্যাচ, পুলিশের ব্যাচ। পুলিশকে যারা লক্ষ্য করে তারা প্রিপারেশন নিচ্ছ বা নেবে বলে ভাবছো, জানুয়ারি ইজ দ্য বেস্ট টাইম, জানুয়ারি থেকে জয়েন করো আমাদের এই ব্যাচে। এই ব্যাচটাও কিন্তু অফলাইন, ঠিক আমাদের এই বেলঘরিয়া ব্রাঞ্চেই কিন্তু স্টার্ট করা হচ্ছে। দ্রুত এটার জন্য যোগাযোগ করো। এখানেও কিন্তু কোর্স ফিজটাও খুব কম আছে। সো এটা টাইম ও ডিউরেশনটাও তোমাদের এর সামনের যে এক্সামগুলো রয়েছে সেটাকে মাথায় রেখেই করা হয়েছে। তো জয়েন করো, ওকে। সো থ্যাংক ইউ। আর একটা এখানে দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ 2025-এর মহা ধামাকা ব্যাচ, যা ক্লার্কশিপ এবং WBP KPSI-কে মাথায় রেখে। তোমরা জানো ক্লার্কশিপের জন্য এবং WBP এবং KPSI যে মেন্স হয় সেখানেও ডেসক্রিপটিভের যে পোর্শন, সেই পোর্শনটার জন্য তোমরা প্রিপারেশন নাও। এখানে কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে 4th জানুয়ারি, অর্থাৎ এটাও জানুয়ারির ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে। সো তার মানে জানুয়ারি থেকে কিন্তু যার যেটা স্বপ্ন আছে, যার ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য, সেটা পুলিশ হতে পারে, সেটা রেলের চাকরি প্রিপারেশন হতে পারে, যেটা আমরা দেখলাম মাত্র 4 মাসের মধ্যে প্রিপারেশন কমপ্লিট হবে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি WBCS এর ডেসক্রিপটিভ ব্যাচ এবং ক্লার্কশিপের যারা প্রিলিমস ভালো পরীক্ষা দিয়েছো, ভাবছো যে তোমরা কোয়ালিফাই করবে, বা পুলিশের জন্য যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো যে মেন্সের পরীক্ষা দিতে পারো, তো তারা অবশ্যই জয়েন করো, যাতে এই ব্যাচগুলোর তোমরা সুবিধা পেতে পারো। সবটাই কিন্তু জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, তো দ্রুত জয়েন করো। এবং যেহেতু এই ব্যাচগুলো আমাদের কনস্ট্যান্টলি চলবে, তো সেই অনুযায়ী অবশ্যই রেগুলার ফলো করো। সো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং মাই লাইভ ক্লাস। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে আবার নতুন টপিক নিয়ে। আমি বলে দিয়েছি মৌলিক কর্তব্য আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ, চলো।